ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড প্রোফাইল। আমি শঙ্কু। প্রকাশিত হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি, তার গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষার জন্য নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেল 2025-এর জন্য। এই বিস্তারিত তথ্যগুলো আমরা জেনে নেব। নোটিফিকেশনে কী কী বলা আছে, যে নোটিশটি আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসেরই 9 তারিখে প্রকাশিত হয়েছে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে বিস্তারিতভাবে খুব ভালো করে জেনে নেব। প্রথমে দেওয়া আছে ফার্স্ট লেভেল সিলেকশন যে টেস্ট 2025 নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি অনলি ইন রিকগনাইজড গভর্নমেন্ট এইডেড এবং স্পন্সর স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত রিকগনাইজড গভর্নমেন্ট এইডেড বা স্পন্সর স্কুলগুলি রয়েছে সেখানে যে নন টিচিং স্টাফের জন্য এই রিক্রুটমেন্টটি হবে। এখানে যে বিশেষ করে একটা জিনিস বলা আছে যে ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার 4800 অফ 2024, 2024-এ 4800 যে নাম্বারটি রয়েছে সিভিল অ্যাপিলে, সেখানে যে ডেটটি দেওয়া আছে 3 এপ্রিল 2025, সেই অনুযায়ী কিন্তু এই অর্ডারটিকে বার করতে হয়েছে। এবং এখানে কি বলা আছে যে অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট। তাহলে সেই অনুপাতেই কিন্তু এই ফার্স্ট লেভেল সিলেকশন টেস্টটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নন টিচিং স্টাফ নেওয়া হবে। এবং ভ্যাকান্সি যেগুলো দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে সমস্ত ভ্যাকান্সিগুলো এসছে সেই ভ্যাকান্সি। এবং এই যে সিলেকশন প্রসিডিওরটা সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস 2025 সেই অনুপাতেই কিন্তু করা হবে। এবং তার পাশাপাশি সিলেকশন প্রসেস যেটা হবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 এবং পরে যে অ্যামেন্ডমেন্টটা হয় 2025-এ সেই অনুপাতেই কিন্তু হবে। এবং এখানে আরও বিস্তারিত বলা আছে যে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই, অর্থাৎ ভারতেরই সিটিজেন হতে হবে, ভারতের বাসিন্দা হতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য নন টিচিং স্টাফের ক্ষেত্রে। আর এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশনস মে অ্যাপ্লাই অনলাইন অনলি। তাহলে মিনিমাম কোয়ালিফিকেশনস যেটা দেওয়া রয়েছে সেই অনুপাতেই কিন্তু এই অ্যাপ্লাইটা অনলাইনে করা যাবে। এবং এখানে একটি জিনিস আরও বিস্তারিতভাবে বলা আছে, ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট, পরিষ্কারভাবে বলা আছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ক্যান্ডিডেটস, যারা টেন্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ যারা ঘুষ দিয়ে চাকরি করেছেন এরকম ক্যান্ডিডেটস যাদেরকে পাওয়া গেছে এবং সেই জাজমেন্ট অনুপাতে কিন্তু বলা আছে যে উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। পরবর্তী স্টেপগুলো আছে, দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট ফিল অল দ্য ডিটেলস ম্যান্ডেটরি রিকোয়ার্ড ইন দ্য ফর্ম অ্যান্ড মেক নেসেসারি পেমেন্ট অফ ফিস অ্যাজ অ্যাপ্লিকেবল। তাহলে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টগুলো অবশ্যই ফিল আপ করতে হবে এবং কিন্তু শেষ পর্যন্ত পেমেন্টটাও করতে হবে। আর এখানে নোটিফিকেশনের রুলসে কি বলা আছে যে স্কেল অফ পে যেটা হবে সেটা হচ্ছে যে স্টেট গভর্নমেন্টের যেটা এখন বর্তমান রুলস রয়েছে সেই অনুপাতে কিন্তু স্কেল অফ পেটা হবে, অর্থাৎ স্যালারিটা সেই অনুপাতেই হবে। এবং এটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেটসদের যে খুব কেয়ারফুলি যত্ন সহকারে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, যেহেতু নো ফার্দার রেক্টিফিকেশন উইল বি অ্যালাউড। পরবর্তী কোনো রেক্টিফিকেশন অর্থাৎ সংশোধনী করার জন্য অ্যালাউ করা হবে না। 3 নম্বর অপশনে রয়েছে কি যে আদার রেলিভেন্ট ইনফরমেশন উইল বি নোটিফাইড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তাহলে হাউ টু অ্যাপ্লাই এবং এর যে শর্ট FAQ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে আমাদের যে ফর্ম ফিল আপ করতে গেলে কী কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো এগুলো কিন্তু কমিশনের ওয়েবসাইটে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগেই। আর এখানে বলা আছে 4 নম্বরে ইনকমপ্লিট অর্থাৎ রং অ্যাপ্লিকেশনস যেগুলো হবে সেগুলো কিন্তু রিজেক্ট করা হবে কমিশনের তরফ থেকে। 5 নম্বরে বলা আছে যে ক্যান্ডিডেটস মে রেফার এই যে NTS রুলস 2025 এবং আদার যে অ্যাপ্লিকেশন গাইডলাইন্স ফর ফার্দার টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে শিডিউল ডেটস আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট হচ্ছে শুরু হচ্ছে 3/11/2025, অর্থাৎ নভেম্বরের 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট অর্থাৎ শেষ যে সময়টি সেটাও এখানে বলে দেওয়া আছে যে 3 ডিসেম্বর 2025, 3/12/2025 বিকেল 5টা পর্যন্ত হচ্ছে লাস্ট ক্লোজিং ডেট। পেমেন্টের ক্ষেত্রে শুধু একটুখানি টাইম বাড়ানো হচ্ছে, দিন সেই একই 3/12/2025, কিন্তু পেমেন্টটা করা যাবে রাত্রি 11:59 পর্যন্ত। টেন্টেটিভ টাইম এখানে রিটেন এক্সামিনের এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে পরীক্ষা কবে হবে। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026। তাহলে জানুয়ারি 2026-এ কিন্তু পরীক্ষা হচ্ছে, এটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে। দ্য এক্স্যাক্ট ডেটস উইল বি নোটিফাইড লেটার, একদম নির্ধারিত জানুয়ারির কোন তারিখে হবে সেই ডেটটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড নিয়ে এখানে কি বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড অফ ফার্স্ট SLST উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে ওয়েস্ট বেঙ্গল SSC.com যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিট কার্ডটা অ্যাভেলেবল করা হবে এবং এটা ডাউনলোড করতে হবে। ডেট ফর ডাউনলোডিং অফ দ্য অ্যাডমিট কার্ড উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স, ডেটটাও জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে ডাউনলোড করা হবে। তবে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 7 days বিফোর দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার অন্তত 7 দিন আগে থেকে তো অবশ্যই দেওয়া হবে। আর এটা অ্যাডমিট কার্ড কিন্তু বাই পোস্টে পাঠানো হবে না। ওয়েবসাইট আপলোডিং ইজ দ্য অনলি ম্যান্ডেটরি অব্লিগেশন অফ দ্য কমিশন। তাহলে শুধুমাত্র ওয়েবসাইট থেকে আপনাকে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। এখানে পেমেন্ট ফিজের কথা বলা আছে যে ফিজ অফ এক্সামিনেশন কী হবে, যেখানে বলা হচ্ছে যে গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল, OBC এবং EWS ক্যান্ডিডেট ক্ষেত্রে 400 টাকা এবং SC ST PH ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 150 টাকা।
এখানে 2 নম্বর পোস্ট যেটা গ্রুপ ডি, সেখানে বলা হচ্ছে যে এটাও 400 টাকা, জেনারেল, ওবিসি আর ইডব্লিউএসের ক্ষেত্রে, এবং এসসি এসটি পিএইচের ক্ষেত্রে কিন্তু 150 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের এক্সামিনেশন ফিজ। আর এখানে ব্র্যাকেটে দেওয়া আছে এক্সক্লুডিং ব্যাঙ্ক আদার পেমেন্ট রিলেটেড চার্জেস হোয়ার অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেখানে এক্সট্রা চার্জ লাগবে সেটার কথা কিন্তু এরা বলছে না, এটা কমিশনের তরফে চার্জ, কোনো এক্সট্রা চার্জ লাগলে সেটা কিন্তু ব্যাংকের তরফে নেবে। 3 নম্বর অপশন রয়েছে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ, সিলেকশন প্রসেসটা কীরকম হবে সেটা এখানে সংক্ষেপে বলা আছে, যে ক্লার্ক পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন হবে এবং একাডেমিক পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে, প্রায়র সিমিলার যদি এক্সপিরিয়েন্স থাকে ক্লার্কাল পোস্টের জন্য তাহলে সেটা কাজে লাগবে। আর ইন্টারভিউ, যেখানে বলা হচ্ছে ইন্টারভিউর মধ্যে ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এটা কিন্তু থাকছে ক্লার্কের মধ্যে, যেটা রুলসেও বলা আছে শিডিউল 2-তে। 2 নম্বর অপশন যেটা গ্রুপ ডি স্টাফ, সেখানে বলা হচ্ছে যে রিটেন এক্সামিনেশন হবে, প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা হবে, আর ইন্টারভিউ, এটা ধরে কিন্তু গ্রুপ ডির নির্বাচনটি হবে। কোশ্চেন্স পেপার কিন্তু ইংলিশেও হবে, বাংলাতেও হবে। আর ফর ইচ পোস্ট অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য ক্যান্ডিডেটসদেরকে অ্যালাউ করা হবে যে কোনো টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর অনলি ওয়ান রিজিয়ন ফর দ্য পোস্ট অফ এনটিএস। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা পোস্টের জন্যই কিন্তু নির্দিষ্ট রিজিয়নে পরীক্ষাটা দেওয়া যাবে। সিলেবাস অর্থাৎ সিলেবাস যেটা হবে, 2 এক্সামিনেশন উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স, শীঘ্রই সিলেবাসটা বিস্তারিত দিয়ে দেওয়া হবে। প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ, প্রিপারেশনটা কীভাবে হবে, যখন ইভ্যালুয়েশনটা করা হবে, আফটার ইভ্যালুয়েশন ওএমআর শিট আর অ্যান্সার শিট অফ দ্য রিটেন এক্সামিনেশন প্রিপেয়ার করবে এবং পাবলিশ করবে তাদের ওয়েবসাইটে কমিশনে, যারা কল্ড ফর ইন্টারভিউর জন্য যারা ডাক পাবে, এবং কম্পিউটার টাইপিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য যারা ডাক পাবে। এটা কিন্তু রুলসে বলা আছে বিস্তারিতভাবে। 2 নম্বর অপশনে কি রয়েছে, সেন্ট্রাল কমিশন শ্যাল অলসো প্রিপেয়ার এবং পাবলিশ অফিসিয়াল ওয়েবসাইট মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস, প্রিপেয়ার রিজিয়ন ওয়াইজ যেগুলো প্রিপেয়ার হবে, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, অন দ্য বেসিস অফ মার্কস অবটেন, কত মার্কস পেয়েছে রিটেন টেস্টে, ইভ্যালুয়েশন একাডেমিক স্কোরে কত পেয়েছে এবং এক্সপিরিয়েন্সে কত পেয়েছে, এবং মার্কস অফ পার্সোনালিটি টেস্টে কত পেয়েছে। অর্থাৎ যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে তখন কার কততে কত স্কোর আসছে, কিসে কিসে কত স্কোর আসছে, সেটা কিন্তু ডিটেলস ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, নতুন যে রুলস রয়েছে 2025-এর সেই অনুযায়ী। 3 নম্বর যে অপশনটি রয়েছে, এখানে বলা হচ্ছে যে সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার পাবলিশ দেয়ার অফিসিয়াল রয়েছে মেরিট বেসড প্যানেলস পুরো প্রকাশ করতে হবে এর প্রত্যেকটা ভ্যাকান্সির এগেনস্টে, অর্থাৎ কোন ভ্যাকান্সিতে কে কে পেলো এবং সেই অনুপাতে কিন্তু বার করতে হবে। তা আবার হচ্ছে ওয়েটিং লিস্টও কিন্তু বার করতে হবে, যারা যারা এই মুহূর্তে পাচ্ছে না কিন্তু ওয়েটিং লিস্ট আগামীতে পেতে পারে, তাদের ওয়েটিং লিস্টও প্রকাশ করতে হবে। যদি কোনো মিস্টেক হয় ওএমআর শিট ফিল্ড ক্যান্ডিডেট দ্বারা, তাহলে কিন্তু সেই ওএমআর শিটটা ইভ্যালুয়েট করা হবে না, আর এটা কিন্তু ক্যান্ডিডেটটা মানে রিজেক্টেড হয়ে যাবে, ক্যান্ডিডেট কিন্তু তার যে ওএমআর শিটটি সেটা কিন্তু দেখা হবে না। আর এখানে বলে দেওয়া আছে যে অলসো প্রোভাইডেড দ্যাট দেয়ার উইল বি অনলি ওয়ান কারেক্ট অপশন ক্যারিং 1 মার্ক আউট অফ 4 অপশনস প্রোভাইডেড ফর এভরি কোশ্চেন, মানে একটা প্রশ্নের একটা উত্তর হবে, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার্স। এটা একটা বিশাল বড় পয়েন্ট, যে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, নেগেটিভ মার্কিং থাকছে না। সেন্ট্রাল কমিশন শ্যাল পাবলিশ সাচ প্যানেলস অ্যান্ড ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটস, ওয়েটিং লিস্ট পাবলিশ করবে এবং একটা করে কপি কিন্তু বোর্ডের কাছে যাবে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যাবে এবং ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের কাছে যাবে ইনফরমেশনের জন্য। প্যানেলের ভ্যালিডিটি কতদিন থাকবে বা ওয়েটিং লিস্টের ভ্যালিডিটি কেমনভাবে থাকবে, এই যে প্যানেলটি হবে, ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং যখন হবে, ডেট শুরু হবে সেদিন থেকে 1 বছর ভ্যালিডিটি থাকবে। তবে সেন্ট্রাল কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন চাইলে পারে স্টেট গভর্নমেন্টের কাছে একটা অ্যাপ্রুভাল নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 6 মাস বাড়ানো যেতে পারে সেই প্যানেলের মেয়াদটাকে। আর ভ্যাকান্সি পজিশন এখানে দেওয়া রয়েছে, ভ্যাকান্সি মোট কত, ক্লার্কের ক্ষেত্রে 2989টা ভ্যাকান্সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে 5488টা ভ্যাকান্সি। তাহলে এই হচ্ছে আমাদের ভ্যাকান্সি, এবং এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি অর্থাৎ ক্রাইটেরিয়া কী কী আছে, পরীক্ষায় বুঝতে গেলে আমাদের ক্রাইটেরিয়া কী কী লাগবে। ক্লার্ক, প্রথম যে পোস্ট হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে এসেনশিয়ালস যেটা হচ্ছে যে মাধ্যমিক পাস করে থাকতে হবে কিংবা ওল্ড এইচএস পাস করে থাকতে হবে বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করার আগেই। ঠিক আছে, আর একটাও এখানে বলা আছে যে গ্রুপ ডির ক্ষেত্রে এসেনশিয়াল হচ্ছে ক্লাস 8 পাস করে থাকতে হবে অ্যাপ্লিকেশন শুরু করার আগে। আর এজ লিমিটের ডিটেলসটা দেওয়া আছে যে মিনিমাম এজ হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর, এজ ধরা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আর রিল্যাক্সেশন থাকবে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এদের ক্ষেত্রে, এবং ব্যাকওয়ার্ড ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের একটা রিল্যাক্সেশন থাকবে। 8 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের বয়সের ক্ষেত্রে এলিজিবিলিটি। এই যে আমরা বলেই দিলাম যে এজ যেটা কাউন্ট হবে সেটা হচ্ছে 1 জানুয়ারি 2025 অনুপাতে হবে। আর কিছু স্পেশাল রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, এটা কিন্তু অনারেবল সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী যারা পরীক্ষায় আগে বসেছিল সেই ক্যান্ডিডেটস এবং যারা টেন্টেড ক্যান্ডিডেটস নয় সেরকম কিছু ক্যান্ডিডেটস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এজের পুরোটাই রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, তারা পরীক্ষায় বসতে পারবে। আর কি আছে, এখানে বলা আছে যে কনসিডারেশন হবে
সার্টিফিকেট ইস্যুড থাকতে হবে কিন্তু নির্দিষ্ট অথরিটি থেকে, ভ্যালিড ডকুমেন্টস কিন্তু হিসেবে দেখা হবে এসসি এসটি ওবিসি পিএইচ এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। সার্টিফিকেটটা ঠিকঠাক করে দিতে হবে। এই সমস্ত সার্টিফিকেট ছাড়া বাকি যে সমস্ত ক্যান্ডিডেট থাকবেন তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটস হিসাবে গণ্য করা হবে। তাদের বয়সের ছাড় সেইভাবেই, বয়স কিন্তু সেইভাবেই ধরা হবে এবং ফিজ, অ্যাপ্লিকেশন ফিজটাও কিন্তু সেইভাবেই ধরা হবে। মিডিয়াম অফ ভ্যাকান্সির যে মিডিয়ামটা রয়েছে, ক্যান্ডিডেটস উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ এ নন টিচিং স্টাফ ইন এনি স্কুল ওয়েস্ট বেঙ্গল মাস্ট হ্যাভ ম্যান্ডেটরিলি পাস্ট দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে যে স্কুলে যে মিডিয়ামের জন্য তিনি অ্যাপ্লাই করবেন তাকে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে পাস করে থাকতে হবে। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। হয় তার ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা সাবজেক্টে থাকতে পারে, যে কোনো একটা সাবজেক্টে থাকলেই হবে, মানে ল্যাঙ্গুয়েজ তিনখানা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটাতে থাকলেই হবে। 9 নম্বরে আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন। এটা কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে ফর্ম ফিল আপটা করতে হবে। ক্যান্ডিডেটস should satisfy himself before applying and shall be personally responsible in case he is not eligible to apply. As per the eligibility criteria, it is noted that if a candidate has been allowed to appear in the state level for appointment to the post of non-teaching staff, it does not imply that the candidate's eligibility has been verified. এখানে বলা হচ্ছে যে পরীক্ষায় বসা মানে কিন্তু তার ক্যান্ডিডেটেরটা ভ্যালিডিটি চেক করা হচ্ছে না, কারণ কেউ যদি ফলস ইনফরমেশন প্রোভাইড করে সেক্ষেত্রে সে বুঝতে পারবে পরবর্তী সময়ে যখন সে যদি লিখিত পরীক্ষা পাসও করে, পরবর্তী সময় যখন চেক আপ করা হবে তখন কিন্তু সেটাকে বাদ দেওয়া হতে পারে। এখানে কোনো ট্রাভেল অ্যালাউন্স এবং এগুলো দেওয়া হবে না। আর ইম্পর্টেন্ট নোটস যেটা হচ্ছে, ক্যান্ডিডেটসরা শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে, অনলাইনেই অ্যাপ্লাই হবে, এটা কোনো অফলাইন কাগজ নেই। যদি কোনো ইনস্ট্রাকশন ক্যান্ডিডেট না পালন করে তাহলে রিজেক্ট করা হবে। ক্যান্ডিডেটসের সমস্ত ডিটেলস, নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এবং এটা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু হতে হবে ডিটেলসটা। প্রত্যেকটা ক্যান্ডিডেট সাবমিট করবে তার ফর্মটা কেয়ারফুলি, যত্ন সহকারে, যেহেতু সাবমিশন করার পরে কোনো রেক্টিফিকেশন বা কারেকশন করা হবে না। যদি কোনো ক্যান্ডিডেটস বিভিন্ন রকমভাবে ফর্ম ফিল আপ করেন, হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছে, সেই হিসাবে আপনি আবার নতুন করে ফর্ম ফিল আপ করলেন, তো এই ধরনের ফর্ম ফিল আপ আপনি যতগুলি করেন না কেন, আপনার লাস্ট যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেটাকেই কিন্তু গণ্য করা হবে। অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই যে আপনি 2 বা 3টে অ্যাপ্লিকেশন করে ফেললেন, মানে ভয় এরকম কোনো ব্যাপার নেই। লাস্ট অ্যাপ্লিকেশন আইডি যেটা থাকবে, আপনি যেটা ফিল আপ করবেন সেটা ধরেই কিন্তু কাজ হবে। কমিশনের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, এখানে নাম্বারটি দেওয়া রয়েছে, নাম্বারটি দেখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের বিস্তারিত তথ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে, যেখানে আমরা দেখলাম ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির যে বিজ্ঞপ্তি এবং তার বিস্তারিত তথ্য এখানে কিন্তু আমরা দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।